সালিশি সভা নিয়ে দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। তার দুদিনের মধ্যে উদয়নের জেলা কোচবিহারে সালিশি সভা করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলেরই দুই নেতার বিরুদ্ধে। তারাও অবশ্য অভিযোগ মানতে নারাজ। কোনো সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, নাহলে সালিশিতে যাবেন না। সালিশি নিয়ে এভাবেই দলের নেতাদের রবিবার কড়া হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। মঙ্গলবার উদয়নের জেলাতেই সালিশি সভা। অভিযোগ, কোচবিহারের তুফানগঞ্জে সালিশি সভা বসান তৃণমূলের দুই নেতা। দুজনে মিলে 1 লক্ষ টাকা পকেটে ভরেন বলে অভিযোগ। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোদালি এলাকা। অভিযোগ, এখানে প্রথম বিয়ে গোপন করে বিশেষভাবে সক্ষম এক তরুণীকে বিয়ে করেছেন এক যুবক। এ নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগ, সালিশি সভা বসিয়ে প্রায় 1 লক্ষ টাকা হাতিয়ে নেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং তৃণমূল বুথ সভাপতি। অভিযুক্ত যুবকের থেকে জরিমানা নিয়ে তরুণীর পরিবারকে দেওয়ার কথা ছিল। অভিযোগ, তা না করে নিজেদের পকেটেই টাকা ভরেন দুই তৃণমূল নেতা। স্থানীয়দের দাবি, এরপরেই আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। তাকে ভর্তি করা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। পার্টির লোককে বিচার দিয়েছি, পার্টির লোক আসার পরে মিনিমাম ওদের কাছে 1 লাখ টাকা মিনিমাম নিচে টিএমসি। সকালে আমাদের বাড়িতে হামলা করে খোদাই করে দিচ্ছে দিদি। এলাকার প্রধান পঞ্চায়েত এগুলাই ছিল, তো ন্যায় বিচার ওইটার জন্য আমরা ওইটাই চাই। টাকা নেওয়ার কোনো অভিযোগ এগুলো সব ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য বা কোনো বুথ সভাপতি বা কোনো পঞ্চায়েত মেম্বার এর সঙ্গে জড়িত নেই। সমস্ত ঘটনাটাই চক্রান্ত করা হয়েছে। উদয়ন গুহ কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা, দিনহাটার বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার হুঁশিয়ারির পরেও সালিশি সভা নিয়ে দলের নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এটা যদি সত্যি হয় তাহলে ওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। টপ নিউজ at 10, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 25 মাস পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি ফিরেছেন জেলায়। এরই মধ্যে বীরভূমে তৃণমূলের কর্মী সভা, সেখানে হুঁশিয়ারি সুর জেলা সভাধিপতি কাজল শেখের। নাম না করে টার্গেট করলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খানকে। পাল্টা কেরিমও সুর চড়িয়েছেন। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে কোনো আপত্তি নেই, কিন্তু তার ঘনিষ্ঠদের একাংশের বিরুদ্ধে কি ক্ষোভ রয়েছে? এই প্রশ্নটা উস্কে দিয়েছে কাজল শেখের হুঁশিয়ারি। আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে জিতে বসে আছো, তার আগে দাবা চলছে। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে 5 আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি আমি। 2 বছর পর ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আবার খবরে বীরভূম। এরই মধ্যে ভাইরাল কাজল শেখের হুঁশিয়ারি। নানুরে তৃণমূলের কর্মী সভা, সেখানেই সুর চড়ান জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি কাজল শেখ। খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে জিতে বসে আছো, তার আগে দাবা চলছে। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে 5 আসিনি। অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গানিতে শোনা, আমি চুল করে বসে নাই। অনেকে বলছেন কাজল শেখ কারো নাম না করলেও এটা কার্যত স্পষ্ট যে তার নিশানায় কেরিম খান, যিনি অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। গরু পাচার মামলায় এই কেরিমেরও নাম জড়ায়। তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে 5 আসিনি। কে কি বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল, বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে।
আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন, দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কারো নির্দেশে চলি না একমাত্র কেষ্টমন্ডল ছাড়া। দায়িত্ব কে কি পেয়েছে না পেয়েছে আমি কি করবো, সে দায়িত্ব পেতেই পারে, একসঙ্গে নাও থাকতে পারি। অথবা আমাদের মধ্যে যে বিরোধ বা দ্বন্দ্ব এই ধরনের কিছু নেই। সবাই মিলে একসঙ্গে চলবে, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই কোর কমিটি এখন থাকছে, সবাই মিলে চলবো। তার মানে কি সবাই একসঙ্গে চলবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। সকালে হুমকি, বিকেলে হামলা। আরাবুলের চা চক্রে হামলা শওকত ঘনিষ্ঠের। হামলা শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের। হামলায় উত্তেজনা ভাঙড়ের পোলের হাটে। সকালে শওকতের সামনেই আরাবুলকে হুমকি, পাল্টা শওকত মোল্লাকে আক্রমণ আরাবুল গোষ্ঠী। আমরা যদি ওপারে দেখি শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা ওরে ঘিরে ধরে ওরে যদি হাত পা কুচে দেওয়া হবে সেই দিন। আপনারাও এপারে আপনারা লক্ষ্য রাখবেন এপারে এসে গুলোগুলি করছে কিনা, যে কে কি বিভ্রান্ত করলো আর কে কি বললো, কারণ ওরা রিজেক্টেড। এপারের একটা বুড়ো ভাম আর ওপারের আধা বুড়ো ভাম, এরা কিন্তু দলের কাছে রিজেক্টেড, কারণ এরা বেঈমান, এরা গাদ্দার। আজকের আমরা দলটা করতে এসে যদি আমরা মেয়েরা হাত পা ভেঙে দেবে বলছে, কারা বলছে সেটা কোনো আগে প্রশ্ন করুন তাদেরকে। তারা কোথায় ছিল, কার সঙ্গে ছিল? ওই আরাবুলের হাত ধরে কিন্তু ঘুরেছে, নেতা হয়েছে। আরাবুল না থাকলে এদের কোনো ঐতিহ্য থাকতো না। ওখানে আরাবুল ইসলাম এসে কোথায় তোলাবাজি করবে তার ছক কষতেছিলেন তোলাবাজদের নিয়ে। ওখানে সাধারণ মানুষ মিলে একটা তোলাবাজকে তার যোগ্য জবাব দিয়েছে। আমার কোনো পঞ্চায়েত সদস্য ওখানে ছিলেন না, পুরো ঘটনা ঘটিয়েছে এলাকার সাধারণ মানুষ, যারা ওই তোলাবাজ হাতে তোলা দিতে দিতে নাজাল হয়ে গেছে, তারাই তার প্রতিবাদ করেছে। দক্ষিণবঙ্গের বৃষ্টি দুর্ভোগে দিন চারেকের স্বস্তি। যে খবর আমরা পাচ্ছি, উপকূল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি। কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ, তবে আগামী মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। তবে বৃষ্টি থামলেও এখনই কাটছে না জলের বিপদ। ঘূর্ণাবর্তের জেরে ঝাড়খণ্ড, বিহারে অতি ভারী বৃষ্টি। পড়শি রাজ্যে আরো দুদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ডিভিসি জল ছাড়লে ফের বানভাসির বিপদ দক্ষিণবঙ্গে। আবার দক্ষিণবঙ্গে আগামী 4 দিন বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বিপত্তি। 4 জেলায় আজও অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সেখানে ভোগান্তি অব্যাহত। ভারী বৃষ্টি কোচবিহারেও, হালকা মাঝারি বৃষ্টি মালদা এবং 2 দিনাজপুরে। কালিম্পংয়ের ছবি আপনাদেরকে দেখাবো। টানা বৃষ্টিতে কি অবস্থা দেখুন কালিম্পংয়ের। বৃষ্টিতে ধসের জেরে বিদ্যুৎহীন গোটা গ্রাম। ধসে গিয়েছে ট্রান্সফরমার, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার। চরম দুর্ভোগে বাসিন্দারা। কালিম্পংয়ের 1 নম্বর ব্লকের ইয়াংমাকুমের এই ঘটনা। বৃষ্টিতে ধসের জেরে বিধ্বস্ত গ্রাম। ধসে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার, কিভাবে দিন গুজরান সেখানকার মানুষের, জানবো। পার্থপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে তাই টানা বৃষ্টি চলছে পাহাড় জুড়ে। আপনাদের কিন্তু কালিম্পং 1 নম্বর ব্লকের এই ইয়াংমাকুম গ্রামের প্রায় 3000 বাসিন্দার কিন্তু চরম দুর্ভোগ। আগামী 3 থেকে 4 দিন গোটা গ্রাম বিদ্যুৎহীন থাকবে, এমনটাই কিন্তু প্রশাসনের সূত্রে খবর। কেননা এই টানা বৃষ্টির জেরে ধস এবং ধসে বিদ্যুতের যে ট্রান্সফরমার তা কিন্তু ধসে গেছে এবং এর জেরেই কিন্তু এই বিপর্যয়। স্বাভাবিকভাবে একদিকে যেমন অবিরাম বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে, তেমনি এই ইয়াংমাকুম গ্রামেও কিন্তু প্রায় 3000 বাসিন্দা চরম দুর্ভোগের মুখে পড়লো। কেননা বিদ্যুৎহীন থাকবে আগামী 3 থেকে 4 দিন। যদিও প্রশাসনিক কর্তারা চেষ্টা চালাবেন যাতে দ্রুত এখানে বিদ্যুৎ ফেরানো যায়। বৃষ্টি বিপত্তি তো থাকছে, তার উপর এইভাবে ট্রান্সফরমার যদি ধসে যায় তাহলে আগামী কয়েকদিন যে তাদেরকে বিদ্যুৎহীন অবস্থাতেই কাটাতে হবে তার বলার অপেক্ষা রাখে না। পার্থপ্রতিম, ধন্যবাদ।
টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তায়। সিকিমের ভারী বৃষ্টিতে জল বেড়েছে তিস্তায়। ছবি দেখছেন, গজলডোবা ব্যারাজের জল ছাড়াতেও বাড়ে জল। তিস্তার জল বাড়ায় মেখলিগঞ্জে এই মুহূর্তে সতর্কতা। জলপাইগুড়ির দোমোহনী, সেখানেও সতর্কতা। তিস্তার পাশাপাশি জলস্তর বাড়ছে করলা নদীতেও। শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, ছবি আমরা দেখছি, এতে জলস্তর আরো বাড়ছে। যদি জল আরো বাড়ে, তিস্তার জল যদি বাড়ে, করলার জল যদি বাড়ে, তাহলে তো জল ছবি আরো স্পষ্ট হবে। সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে পুজোর মুখে। দেখো, গত বছর পুজোর ঠিক মুখে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল জলপাইগুড়িতে। 4ই অক্টোবর ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সিকিম পাহাড়ে বিপর্যয়ের কারণে। ঠিক সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। কারণ গতকাল রাত থেকেই কিন্তু তিস্তা নদীর জলস্তর সমানে বেড়ে চলেছে। তার অন্যতম কারণ হচ্ছে সমতলের পাশাপাশি সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টি চলছে। আর সেই বৃষ্টির কারণেই কিন্তু তিস্তা নদীর পাশাপাশি করলা নদীরও জলস্তর বেড়েছে। 110 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। পাহাড়ে বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সমতলেও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই কারণেই কিন্তু তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়াতে আজ সকালেই কিন্তু গজলডোবা একেবারে গতবারের স্মৃতি আমাদের এখনো স্পষ্ট। শান্তনু, কিভাবে তিস্তা ফুঁসছিল, এভাবে জলস্তর বেড়ে যাওয়ায় সেই ছবির পুনরাবৃত্তি কি হতে পারে আগামী দিনে? নজর থাক। দাসপুরের ছবি দেখাবো। কাঁসাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। জলের তোড়ে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি। সামাটের আশিস বটব্যালের বাড়ি তলিয়ে যায়, ভেসে গেছে সংসারের যাবতীয় জিনিস। কিভাবে দিন গুজরান তাদের, যেখানে তাদের বাড়ি ঘর, শেষ সম্বলটুকু নেই। সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাতে পারবেন। সুকান্ত, দেখো, কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়, যেখানে দেখা গিয়েছিল যে দাসপুরের সামাট এলাকায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে কিন্তু একটি পরিবার সম্পূর্ণ তারা সর্বোচ্চ হারিয়েছিলেন। তারা খোলা আকাশের নিচে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন। এই খবর দেখেই এক ব্যবসায়ী তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। তিনি ওই ব্যক্তি অর্থাৎ ওই বটব্যাল পরিবারের বাড়িটি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং খুব দ্রুত তিনি যাতে বটব্যাল পরিবার তাদের নিজের ভিটেতে বসবাস করতে পারে সেই জন্য ব্যবস্থাও নিয়ে নিয়েছেন। আর এর ফলে খুশি হয়েছেন বটব্যাল পরিবার। তারা দাবি করছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের বক্তব্য একটু শোনা যাক। সুকান্ত, তুমি নজর রাখো। খুবই ভালো লাগছে, ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দুটোই আমার। ওনারা যে এগিয়ে এসছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, এটাতেই আমি খুব গর্বিত এবং আনন্দিত। ওনারা যে বললেন এটা আমার করে দিবেন, মানে এর থেকে আর বড় জিনিস কি হতে পারে, ওটাই খুব শান্তির বাণী পেলাম। একটা পরিবার এইভাবে পুরো ভেসে গেছে। যাই হোক, সেটা আলোচনা করেছেন। নিমতলায় যে বড় মন্দিরটা হচ্ছে রঘুনাথ গোপাল গোবিন্দজিউ, ওই মন্দিরের এটার সঙ্গে কথা হয়েছে একটু, দেখছি ওখান থেকে কিছুটা, আর আমরা আরো কয়েকজন মিলে একটা আলোচনা করে টাকার ব্যবস্থা, থাকার মতো ব্যবস্থাটা করে দেবো। একটা মাথার ছাউনিটা যেন পাই, উনি যেন এখানে ওখানে যেমন রাতে থাকতে হচ্ছে সেটা না হয় নিজের ভিটাতেই যেন রাত কাটাতে পারেন। এবার বেলপাহাড়ির ছবি আপনাদের দেখাবো। রাস্তায় জল জমে কিভাবে দুর্ভোগ, টানা বৃষ্টিতে চরম ভোগান্তি। বেলপাহাড়ির সন্ধ্যাপাড়ার মুরারির এই ঘটনা। রাস্তায় জল জমায় গাড়ি চলাচল একেবারেই বন্ধ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। রাজু প্রতিনিধি জানাতে পারবেন যে সেখানে জলমগ্ন পরিস্থিতি কতটা ভয়াবহ। রাজু, দেখো, আমরা প্রথমত বলে রাখি যে এই রাস্তাটি মূলত ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে এবং ঝাড়খণ্ডের যে প্রত্যন্ত গ্রামগুলো, মানে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তে যে বাংলার যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ মূলত স্বাস্থ্য কেন্দ্র কিংবা যে কোনো জরুরি পরিষেবার জন্য এই রাস্তায় ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে এই অনবরত বৃষ্টির জেরে রাস্তার উপর প্রায় 1 কোমর জল জমা হয়েছে, যার ফলে প্রায় ঘুরপথে 50 কিলোমিটার ঘুরপথে তাদেরকে অন্য রাস্তা, বিকল্প রাস্তা দিয়ে হয়ে তারপরে আসতে হচ্ছে শহর কিংবা স্বাস্থ্যকেন্দ্রে। সেক্ষেত্রে এই জল যন্ত্রণায় ভোগান্তিতে তারা পড়ছেন। তাদের অভিযোগ যে রাস্তা করা হয়েছে সেই রাস্তা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়েছে এবং তারপরেই এই জল জমেছে রাস্তার উপর, যার ফলে গ্রামের মানুষের সমস্যায় পড়তে হচ্ছে। কারণ যেখানে একটা যোগাযোগের পথ ছিল ঝাড়খণ্ডের সাথে, ঝাড়খণ্ডের যে সীমান্তবর্তী এলাকার মানুষ তারাও স্বাস্থ্যকেন্দ্রে এখানে আসছেন স্বাস্থ্যের পরিষেবা নিতে, সেক্ষেত্রে তাদেরও সমস্যা হচ্ছে। অপরদিকে সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে, প্রায় 10 থেকে 15টি গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষকেও জল যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। একেবারেই রাজু, আর টানা বৃষ্টিতে সেই ভোগান্তি আরো বাড়ছে, ছবিটাই স্পষ্ট। এত জল ছবি, জল যন্ত্রণার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে খানিক প্রাণের স্পন্দন রয়েছে। বানভাসী জেলায় নতুন প্রাণের সুখবর। 1.5 সপ্তাহ জলমগ্ন এলাকা থেকে উদ্ধার 362 জন প্রসূতি। তারা এই মুহূর্তে কেমন রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি শোভন রয়েছেন সঙ্গে। শোভন, রুমেলা, দেখো, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত 10-12 দিন
যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এবং যেসব জলাধার থেকে জল ছাড়া হয়েছে, যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক ব্লক, প্রায় 8 থেকে 9টি ব্লক কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। তারই মধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু তড়িঘড়ি এবং তৎপরতার সঙ্গে কাজ করতে দেখা গেছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে যেমন কলার ভেলায় করে প্রসূতিদের উদ্ধার করে নিয়ে আসা, মাদার হাবে ভর্তি করা, এবং পাশাপাশি সেসব যারা প্রস্তুতি রয়েছে তারা কেমন রয়েছে সে বিষয়ে যেমন তদারকি করছেন স্বাস্থ্য দপ্তর। তার পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে যে সাপে কাটা প্রায় 117 জন সাপে কাটা রোগীকেও কিন্তু তারা উদ্ধার করেছে বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে, এবং তারা এখন এই মুহূর্তে তারা কিন্তু সুস্থ অবস্থায় রয়েছেন, এবং তার মধ্যে প্রায় 245 জন যে প্রস্তুতি রয়েছে তারা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শোভন, ধন্যবাদ। স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা জল ডিঙিয়ে, ডোঙা করে, বোটে করে, স্পিড বোটে করে মানুষের কাছে পৌঁছেছেন। নাম ধরে ধরে যে সমস্ত প্রেগনেন্ট মাদার যাদের 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভারি ছিল তাদেরকে আমরা তুলে এনেছি। আমাদের মাদার্স হাটগুলো আছে, সেখানে আমরা নিয়ে এসে রেখেছি এবং তাদের ডেলিভারি করেছি। 362 জন মাকে আমরা এরকমভাবে পুলিশ এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে উদ্ধার করেছিলাম, এবং তার মধ্যে 245 জনের এখন অব্দি ডেলিভারি হয়েছে।